থমথমে হয়ে আছে স্বামীরের মুখটা। জবাব দিল খানিক বাদে, বলল, একটু শুক্রিয়া। না কখনো আগে ছিল, না এখন আছে। পড়তে যদি কোনো গাঁজাখোর রেন্টেকারের ঘরে, তবে বুঝতে। জান্নাত যেন উত্তরটা তৈরি করে রেখেছিল। বলল, আমি পড়েছি স্বামী চৌধুরীর ঘরে, তাই সেই অনুযায়ী আমার চাহিদা রাখবো। খুব ভালো আছি আমি, তাই বলে আরেকটু ভালো থাকতে চাইতে পারবো না? এটা তো বিয়ের সময় কোথাও লেখা দেখিনি আমি। আপনি চাহিদা কমিয়েছেন কখনো? না তো, উল্টো দিনের পর দিন বাড়িয়েছেন। আমিও তাই। আমার কি চাহিদা? অবাক হয়ে জানতে চায় স্বামীর। ওই যে রাতে ন্যাকামো করে বলতেন কাল অল্পতেই ছেড়েছিলাম, আজ 2 ঘন্টায়ও ছাড়বো না, সেটাই আমি বোঝাতে চাইছি। অল্পতে কে সন্তুষ্ট থাকে যদি চোখের সামনে দেখে তার আরো অনেক কিছু পাওয়ার সুযোগ আছে? এটাই মানুষের প্রবৃত্তি। অথচ আপনি আর আপনারাই আচরণ করে জায়েজ, আর জান্নাতুল করে বসলেই শুকরিয়া নেই জান্নাতুলের। যা পেয়েছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কথা বলতে পারছে না স্বামীর, তার স্মৃতি জবাব পাচ্ছে না। জান্নাত প্রসঙ্গ পাল্টাতে বলল, যাক সে কথা, আমরা অহেতুক তর্ক করছি, এইসব করার তো দরকার নেই। আপনি আপনার নীতিতে বলিয়ান থাকুন। এমন না করলে যে পুরুষের সৌন্দর্য কমে যাবে, সে কি সর্বনাশের কথা? আসরের আজান দিয়েছে। জান্নাত ঘরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে নেয়, আর স্বামী দেখতে থাকে মেয়েটিকে। কথাবার্তায় নয়, 10 দিনের ভেতরে পরিবর্তন এসেছে মেয়েটির চাল চলন আর হাঁটা চলেও। নামাজ শেষে স্বামীরকে ফল কেটে দেয় জান্নাত। এর মাঝে শ্যামা এসে বলে, বাগানে যাব ভাবি, আমার ফুল গাছে নাড়িয়ে দিয়ে দেবে। হ্যাঁ, আসছি। শ্যামা চলে যায়। জান্নাত ঘর থেকে বেরোনোর প্রস্তুতি নিলে স্বামীর আটকে দিল। যাবে না তুমি। কেন? বাগানের আশেপাশে বর্দা ঘেরা তো। আমি এখানে একা, তুমি যাবে না। মানুষটাকে জান্নাত দেখল, ভেতরে ভেতরে শ্বাস ফেলে বলে, একা তো কি? একা তো কি মানে? কতক্ষণ এভাবে চার দেয়ালের মাঝে থাকা যায়? আমি কি রোবট? দাঁড়িয়ে পড়ল জান্নাত, বলল, আমি তো প্রায় এইভাবেই থাকি, আমার তো অসুবিধা হয় না। স্বামীর এবার কোনো জবাব দিল না। জান্নাত ঘর থেকে বেরোলো ঠিকই, তবে তার মন টানল না কোথাও যেতে। ঘুরে আবার ঘরেই ঢুকে চুপচাপ বিছানায় বসল এবং গম্ভীর হয়ে বসেই রইল। স্বামীর নিস্পন্দন চোখে দেখছে জান্নাতকে। বাহিরে থেকে আসা কমলা রঙের রোদে জান্নাতের ফর্সা মুখটা সোনার মতন ঝকঝক করছে। স্বামীরের মুগ্ধতা কাটে ফোনের শব্দে। জান্নাত উঠে কলটা রিসিভ করে স্বামীরের কানে ধরল ফোনটা। ওপাশ থেকে রাজন কিছু একটা বলতেই স্বামীরের মুখ কুঁচকে গেল, চেঁচিয়ে উঠল, হিসেবটা আমি এখনই দেব? শায়ন বাড়িতে নেই, আমি টাইপ করতে পারবো এ হাতে? কিন্তু হিসাবটা লাগবে রে ভাই, শামাকে দিয়ে টাইপ করা। কল কাটলে স্বামী জান্নাতকে বলল। শামাকে ডেকে আনো। শ্যামা ততক্ষণে ওপাড়ায় এক বান্ধবীর বাড়িতে গিয়েছে। এবার বেশ রাগ ধরে গেল স্বামীরের। জান্নাতকে বলল, ল্যাপটপ নিয়ে আসো। স্বামীরের 7টা আঙ্গুলে ব্যান্ডেজ করা ছিল। জান্নাত ল্যাপটপ আনতেই আঙ্গুলের অগ্রভাগ থেকে ব্যান্ডেজ সরাতে গেলেই বেশ ব্যথা পেল স্বামীর। জান্নাত ভীষণ উদ্বিগ্ন হয়ে থামিয়ে দিল স্বামীরকে। পাশে বসে নরম গলায় বলল, কি করতে হবে আমায় বলুন, আমি করে দিচ্ছি। পারবে তুমি? জান্নাত ল্যাপটপ অন করে চুপচাপ মাথা নাড়ে। স্বামীর ওকে দিয়ে হিসাবের ফাইলটা বের করিয়ে বলল, এখন ব্যালেন্সটা বের করতে হবে। তুমি এগুলো সব ক্যালকুলেট করো। যাও, ক্যালকুলেটর নিয়ে আসো। জান্নাত তাই করল। চুপচাপ স্বামীরের কথা অনুযায়ী কাজ করছে, আর স্বামীর নির্দেশনার ফাঁকে ফাঁকে দেখছে জান্নাতকে। হঠাৎ একটু থেমে বলল, এত কিছু কিভাবে শিখলে? শিখিনি। আপনি রাত জেগে কাজ করতেন, আমি পাশে শুয়ে দেখতাম, দেখতে দেখতে মুখস্থ হয়ে গিয়েছে। শেষ বিকেলের মৃদু হাওয়ায় মেঘ সমান কালো, লম্বা চুলগুলো উঠছে জান্নাতের, যা দেখে চোখ জড়িয়ে যাচ্ছে স্বামীরের। কি যে স্নিগ্ধ লাগছে মেয়েটিকে। হঠাৎ স্বামীর অনুভব করলো যে আত্মবিশ্বাস নিয়ে জান্নাত কাজটা করছে, সেই আত্মবিশ্বাসে স্বামীরের জ্বলনি হচ্ছে না, মোটেও হচ্ছে না। চোখ তুলল জান্নাত, চোখাচোখি হলো দুজনের। স্বামীর গলা খাকারি দিয়ে নামিয়ে নিল চোখ। জান্নাত বলে উঠল, উপরের হিসাবটা ঠিক করে দেব? ডেভিডের ঘরে সংখ্যাটা সম্ভবত ভুল। স্বামী তাকায় ল্যাপটপের স্ক্রিনে, পরপর বলল, এত কিছু রাতে দেখে দেখে শিখেছো? মাথা নাড়ায় জান্নাত, আস্তে ধীরে বলে, সায়েন্স খুব ব্যয়বহুল হবে বিধায় আমি শুরুতে কমার্স নিয়েছিলাম, 4 মাস ক্লাসও করেছিলাম। তারপর হেড স্যার এসে বলল, তুই সায়েন্স নে, আমি তোকে পড়াবো। স্বামীর ভীষণ অবাক হয়, অস্ফুটেই বলে, 4 মাসে অনেক কিছু শিখেছো।
জান্নাত যেন সবকিছু ভুলে হঠাৎ খুব লাই পেল স্বামীরের কাছ থেকে, যেন খুব আশকারা পেল, উচ্ছ্বাসিত হয়ে বলল, আমি খুব হিংসুটে ছিলাম জানেন। আমার চেয়ে বেশি কেউ পারবে এটা আমি মানতেই পারতাম না, তাই কোনো পাঠ্য বই পেলেই একেবারে গিলে খেয়ে ফেলতাম। খিলখিলিয়ে হাসছে জান্নাত। স্বামীর ওর হাসি দেখে। জান্নাত হাসতে হাসতে হিসেবটা ঠিক করে দিয়ে উঠে দাঁড়ায়। ততক্ষণে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। জান্নাত ল্যাপটপ তার জায়গা মতো রেখে এসে স্বামীরকে ধরে। উঠুন, এখন হাঁটবেন একটু। ডক্টর বলেছেন একটু একটু হাঁটতে, নয়তো মেরুদণ্ড ধরে যাবে। ধীরে ধীরে স্বামীর ক্রাচে ভর দিয়ে হাঁটলো সন্ধ্যাটা। ওকে পাশ থেকে ধরে থাকলো জান্নাত। দোতলার করিডর পেরিয়ে বারান্দায় গেল একটু বাইরের বাগানের ফুলের ঘ্রাণ নিতে। সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ল স্বামীর। ওপাশে সেই 1% জমিতে রুহি আর তন্ময় ফুলের গাছ লাগিয়েছে অনেক। সন্ধ্যাবেলা অফিস থেকে এসে তন্ময় বউকে নিয়ে সেখানে চেয়ার পেতে বসে চা খাচ্ছে। স্বামীর কিছুক্ষণ ওদেরকে দেখে জান্নাতকে বলল, ঘরে নিয়ে চলো। জান্নাত তাই করল। একটু হেঁটেই স্বামীরের পায়ে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। ওকে দুহাতে আগলে ধরে জান্নাত নিচু গলায় বলল, সবটুকু ভর আপনি আমার গায়ে দিয়ে হাঁটুন, উপায় মোটেও ফেলবেন না। পারবে তুমি? জি। জান্নাত বেশিক্ষণ ভর ধরে রাখতে পারল না। স্বামীরকে বিছানার কাজটাতে এনেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ফলাফল, স্বামীর পড়ল আগে বিছানায়, তারপর পড়ল জান্নাত স্বামীরের বুকেই। ব্যথার তোরে তীব্র আর্তনাদ করতে গিয়েও স্বামীর করল না। দাঁতে দাঁত পিষে চোখ বড় বড় করে তাকিয়ে রইল জান্নাতের সিথিতে। জান্নাত স্বামীরের বুক থেকে মাথা তুলে তড়াক করে লাফ দিয়ে উঠল। লোকটার নীল হয়ে যাওয়া ব্যথাতুর মুখটা দেখে ছটফটিয়ে উঠল। সরি, আমি না বুঝতে পারিনি। আপনি ব্যথা পেয়েছেন বেশি? এলোমেলো হয়ে আছে জান্নাতের খোপা, খুলে আলগা হওয়া চুল। ঠোঁট কাঁপছে জান্নাতের। মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে মেয়েটা। স্বামীর হঠাৎ মেলান হাসল। জান্নাত আর একটু এগিয়ে ওর বুকে হাত রেখে কেঁদে দিয়ে বলল, ব্যথা পেয়েছেন বুকের পাঁজরে? দুপাশে মাথা নাড়ে স্বামীর। আস্তে ধীরে বলে, না, ভালোই লাগলো। পায়ের প্রকট ব্যথাটা তেমন আর নেই স্বামীরের এই কমাসে। তবে পায়ের গোড়ালি থেকে এমনভাবে হাড় বেঁকেছে আর ভেঙেছে যে হাঁটতে গেলে যথেষ্ট হ্যাপা পোহাতে হয়। ক্রাচে ভর করেও খুব একটা বেশি হাঁটে না স্বামীর। অবশ্য বেশ কদিন ধরে 3 বেলা নিচে নামে সিঁড়ি বেয়ে খাবারটা খেতে। ঘরে বসে খাবার খেতে ইচ্ছে করে না তার। স্বামীরের অন্যান্য ঘাস শুকিয়েছে কদিন হলো। হাতের আঙ্গুলের ব্যান্ডেজ খুলেছে। মোটামুটি সুস্থ সে বাকি সব দিক থেকে। তবে পায়ের দুশ্চিন্তায় ভাটা পড়েছে সেসব। অত তেজি আর খ্যাপাটে লোকটা মনমরা হয়ে থাকছে বেশিরভাগ সময়। আজ খাবার টেবিলে মাইমুনা আর স্বামীর বসে আছে। রান্নাঘরে ছিল জান্নাতুল। কলিজা ভুনা লবণ কম হয়েছে, তাই সামান্য লবণ ছিটিয়ে নতুন করে গরম করতে গিয়েছে সেটা। স্বামীর হাতে পরোটা নিয়ে বসে আছে। অপেক্ষা মানসে। এই 1 মাসে জান্নাতের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। যেভাবে স্বাস্থ্য ভেঙেছিল, পরিমিত খাদ্য অভ্যাসের দরুন দ্রুততা গড়েছে। বরং আরেকটু মোটা হয়েছে, ঠিক স্বামীরের মনের মতো। পরোটা হাতে নিয়ে স্বামীর আর চোখে সেটাই লক্ষ্য করছিল। তার ঘোর কাটে মাইমুনার রিনরিনে আওয়াজে। জান্নাত কলিজা ভুনা নিয়ে এলে ওর ভেজা চুল দেখে মাইমুনা মস্করা করে বসলেন। কিরে তোর চুল ভিজা কেন? জান্নাত ঘোমটার নিচে তার ভেজা চুলে হাত বোলায়। সকালবেলা বাইরের বাগানে আছাড় খেয়ে পড়ে গায়ে কাদামাটি লাগিয়েছিল বিধায় গোসল করেছে। নিচু স্বরে দাদি শাশুড়িকে বলল, কাদা লেগেছিল গায়ে। মাইমুনার চোখ চকচক করছে। হাসতে হাসতে বলে, আরে ডং করিস না মাগি, সবারে বোঝাও তোমাগর মধ্যে দ্বন্দ্ব। আসলে তোমাগো খেতার নিচে ভালোই পীড়িত আছে, তাই না রে? জান্নাত স্বামীর দুজনের দিকে হঠাৎ দৃষ্টি দিল। দৃষ্টিতে দৃষ্টি এভাবে মিলে যেতেই দুজনেই চোখ নামিয়ে নিল একসাথে। গলা খাকারি দিয়ে জান্নাত এগিয়ে এসে স্বামীরের প্লেটে কলিজা ভুনা তুলে দিতেই স্বামীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুমি খাবে না? চামচ হাতে ধরে থাকা হাতটা মৃদু কাঁপল হঠাৎ। জান্নাত পিছিয়ে গিয়ে চুপচাপ মাথা নাড়ে। স্বামীর বলল, তো বসো। পরে আপনি খান। স্বামীর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ওপরে উঠল। দোতলায় যাওয়ার আগে আরও 2 বার বলে গেল জান্নাতকে খাওয়ার কথা। স্বামীর চলে যেতেই জান্নাত চুপচাপ বসল। মাইমুনা ওর উদাসীনতা তখন থেকে লক্ষ্য করছে তার ঝাপসা চোখে। 2 দিন ধরে বৃদ্ধা মানসিকভাবে খানিকটা সুস্থ।
কথাবার্তা এলোমেলো বলেন না। জান্নাতকে হঠাৎই বলে উঠলেন, কত পুরুষ মানুষ আইছে, খাইয়া লইয়া উঠটা যায়, বউ কি দিয়া খাইলো না খাইলো, আদৌ খাইলো কিনা হ্যাঁ দিয়া হেগর কোনো মাথা ব্যথা নাই। আমার খারাপ নাতিটা এদিক দিয়া ভালো আছে, তাই না বল? জান্নাত তপ্ত শ্বাস ফেলল দাদি শাশুড়ির কথায়। কাপা হাতে পরোটা ছিঁড়তে ছিঁড়তেই অস্ফুটে বলল, জি, আপনার নাতি এই একটা দিক দিয়ে ভীষণ চমৎকার আছে। একটা সুসংবাদ আছে। পায়ের অপারেশন করাতে সুদূর ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই স্বামীরের। সামনের মাসের শুরুতেই ঢাকায় আসবে সিঙ্গাপুর থেকে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ। ওনাকে কন্ট্রাক্টে আনা হবে দেশের 30টা মেজর ও ব্যয়বহুল অপারেশনের জন্য। শেরেবাংলা হাসপাতালে অর্থোপেডিক বিভাগের প্রধান সহ তার সুযোগটাই লুফে নিল স্বামীর। খরচ তুলনামূলক বেশি হলেও নিজের নামে বুকিং দিল অ্যাপয়েন্টমেন্ট। সামনের মাস পর্যন্ত অপেক্ষা। ততদিন সার্বিক সুস্থতা আর মানসিক প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন ডক্টর। মানসিক প্রস্তুতি স্বামীরের বেশ ভালোই আছে। সুস্থ তো তাকে হতেই হবে। নিজের এই দশা তার কখনোই কাম্য নয়। আর না সে চায় তার বউটাকে হাতছাড়া কাজছাড়া করতে। ঘড়িতে সময় দেখে স্বামীরের ক্রাচে ভর করে উঠল। সকাল সময় 10টা। ব্রেকফাস্ট সেরেছে দীর্ঘক্ষণ আগেই। এখন তার একটু হাঁটাচলা করার সময়। হাঁটাচলা বলতে ওই বারান্দা আর বেলকনি, এর বেশি আর দূরে যায় না সে। আশেপাশে জান্নাত নেই। ওকে খুঁজে না পেয়ে স্বামীর মৃদু শ্বাস ফেলে। তবে এই দীর্ঘশ্বাসের কারণটা স্পর্শ নয় স্বামীরের কাছে। সে কি মন খারাপ করেছে, নাকি কষ্ট পাচ্ছে, নাকি মেয়েটার প্রতি রাগ বাড়ছে? ইদানিং জান্নাতকে ঘিরে নিজের অনুভূতিগুলো বড্ড অস্পষ্ট স্বামীরের কাছে। আগে হলে স্বামীর এক কথায় রাগ করত। ইদানিং সে বুঝতে পারে না এই অল্প স্বল্প দূরত্বে তার এত চিনচিনে ব্যথা হয় কেন। কেন পুরুষালী রাগ আসে না? কেন ওই মেয়েকে একটা ঠাস করে থাপ্পড় মেরে নিজের কাছে বসিয়ে রাখতে পারে না? শুধু গোপনে হুটহাট এভাবে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কেন? বাহিরে কোথাও থেকে শামার খিলখিল হাসির আওয়াজ ভেসে আসে। কাকে যেন বলছে, তুমি হারবে বাবি, দেখো। স্বামীর ক্রাচে ভর করে ধীরে ধীরে এগিয়ে যায় বেলকনিতে। তার শান্ত দুচোখে দৃষ্টি রাখে বাইরের বাগানে। ছাতিম গাছের নিচে একটা দৃশ্য দেখে সে। জান্নাত দড়িলাফ খেলছে এই ভর সকালে। শাড়ির আঁচল কোমরে গুজেছে মেয়েটা। শ্যামা পাশে দাঁড়িয়ে গুনছে কয়টা লাফ দিল তার মেজো ভাবি। বেশ ফুরফুরে মেজাজ জান্নাতের। গুনে গুনে 150টা লাফ দিয়ে থামল। একটু বিরতি নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আরেকবার। স্বামীরের নির্বাক চাহনি। না রাগ আছে না তার, শুধু একটু কপাল কুঁচকে ভাবল, একটু বেশি বেশি করে ফেলছে না মেয়েটা? ব্লিডিং শেষ হয়েছে 15 দিন হয়নি, আর এখনই এত লাফালাফি। সব বুঝিয়ে মনের আঁশ মেটাতে, স্বামীরকে দেখিয়ে মজা নিতে। সেজন্য যেটুকু আক্কেল ছিল সব জলাঞ্জলি দিল। এবারও মৃদু শ্বাস ফেলে স্বামীর। থাক, যা ইচ্ছা তাই করুক। বকবে না স্বামীর, পরে আবার আন্দোলন করবে। আমার দড়িলাফ খেলার স্বাধীনতা আপনি কাটতে পারেন না। আপনি আমার স্বামী, আমার ভালো মন্দ নিয়ে ভাববেন আপনি। তবে অসুস্থ শরীরে আমি দড়িলাফ খেলবো কি খেলবো না সেটা ঠিক করার আপনি কেউ না। আমার স্বাধীনতা চাই, দড়িলাফ খেলার স্বাধীনতা। তবে আজ এই বাড়াবাড়ির জন্য যদি চেগিয়ে পড়ে মেয়েটা, যদি একটুও আহ করে স্বামীরের সামনে, তবে স্বামীরও প্রস্তুত। এমন একটা চর মারবে যে এই মেয়ে নিজের নামটাই ভুলে যাবে। নারী স্বাধীনতার সংজ্ঞা তো দূরে থাক, তখন স্বামীর নতুন করে শেখাবে নারী স্বাধীনতার সংজ্ঞা। হঠাৎ কল আসে স্বামীরের ফোনে। দৃষ্টি জোড়া স্ক্রিনে রাখতেই দেখল সুপ্তি ভাবির কল। রিসিভ করতেই ওপাশ থেকে তাড়াহুড়ো করে সুপ্তি বলল, স্বামীর ভাই কি ফোন করেছিল আমাকে? দুঃখিত, আমি পেশেন্ট দেখছিলাম। না ঠিক আছে ভাবি, দুঃখিত বলার কিছু হয়নি। ফোন করেছিলাম একটা কাজে, ওই যে বলেছিলাম ম্যারেজ কনসালটেন্টের কথা, আপনি খোঁজ নিয়েছিলেন? ওপাশে সুপ্তি বেশ খানিকটা সময় চুপ করেই থাকে। তারপর সামান্য হেসে কণ্ঠে ভীষণ আন্তরিকতার নিয়ে স্বামীরকে বলে, খোঁজ করিনি আসলে। তবে ভাই, আমার মনে হয় না আপনার অমন কাউকে প্রয়োজন। অবাক হবার সুরে স্বামীর বলে, তা কেন? কারণ এই নিয়ে বহুবার আমাকে আপনি তাড়া দিলেন। আপনার মধ্যে প্রচণ্ড অস্থিরতা কাজ করছে এইবার নিজের বিয়েটা টিকিয়ে রাখার জন্য। ভাই, আপনি নিজেই বুঝতে পারছেন
সমস্যা যেটা হচ্ছে সেটার সমাধানও আছে। এতটুকু যখন বুঝতে পারছেন তখন স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পক্ষ না ঢুকিয়ে দুজন দুজনকে সময় নিয়ে বুঝুন। পৃথিবীর কোনো ম্যারেজ কনসাল্টের সাধ্য নেই আপনার থেকে বেশি বোঝার। একটু চেষ্টা করুন, দেখুন, আমি জানি আপনি নিজের ভুলগুলো বুঝতে পারবেন। নেই, আমার কোনো ভুল নেই। এটাই আমি ম্যারেজ কনসালটেন্ট নিয়ে বসে ওই মেয়েটাকে বোঝাতে চাই। সুপ্তিকে থামিয়ে দিয়ে বাচ্চা সুলভ জেদি গলায় স্বামীর বলে উঠল। ওপাশে হেসে ফেলল সুপ্তি, পরপর বলল, আচ্ছা আচ্ছা, আপনার কোনো ভুল নেই। তবু ওর সাথে মাথা ঠান্ডা করে বসে আলোচনা করুন। ভুল যখন নেই সেটা ঠান্ডা মাথায় কথার মারপ্যাঁচে ফেলে মেয়েটাকে বুঝিয়ে দেওয়া উচিত, তাই না? অযথা কেন খেপবেন বাচ্চা মেয়েটার ওপর? হিতে বিপরীত হয় না এতে। এক কাজ করুন, আজ রাতেই বসুন, কিছু সুন্দর মুহূর্ত কাটাতে কাটাতে ওর সামনে নিজেকে মেলে ধরুন। আপনি ফিল করলে আমরা আছি। এরপর ওই স্বেচ্ছাচারী পিচ্ছি মেয়েটাকে দড়ি বেঁধে ম্যারেজ কনসাল্টের কাছে নিয়ে যেতে আমরা আপনাকে সাহায্য করব। নিশ্চিন্ত থাকুন। কল কেটে দেয় সুপ্তি কথাগুলো শেষ করে। স্বামীর ফোন নিয়ে চুপচাপ চেয়ে থাকে বাগানে দাঁড়িয়ে থাকা চুলের খোপা বাঁধতে থাকা জান্নাতের মুখের দিকে। সুন্দর মুহূর্ত। এই মেয়ের সাথে শেষ কবে সুন্দর মুহূর্ত কাটিয়েছে স্বামীর মনে নেই তার। সুস্থ হবার পরে ইদানিং কখনো রাতে চাহিদা জাগলেও ঘুরেও তাকায় না স্বামীর। মনে পড়ে জান্নাতের ওকে নিয়ে ধারণা করা কথাগুলো। স্বামীর চাহিদা নিয়ে কতবার খোঁচা মেরেছে। নিজেকে ছোট মনে হয় খুব স্বামীরের, অথচ স্বামীর জানে চাহিদার বাহিরে স্বামীর কত কারণে জান্নাতকে ছুত, কত পবিত্র কারণেও। সেসব বুঝতে ব্যর্থ মেয়েটা, স্বামীর বোঝাতে ব্যর্থ। এই যে দুজনের বোঝাবুঝির অপারগতা, এটাই কি শুধরে নেওয়া উচিত ঠান্ডা মাথায়? কিন্তু মাথা ঠান্ডা থাকে না কেন স্বামীরের? তবে কি দোষ বেশি স্বামীরই? রুহি তন্ময়ের বিয়েটা দুপক্ষের লোক যখন ধীরে ধীরে একজন দুজন করে মেনেই নিয়েছে, তখন এই বিয়েটাকে অনুষ্ঠানে পাতিয়ে ধুমধাম করে সামাজিক স্বীকৃতি দেওয়াটাকেই সমীচীন মনে করল দুই বাড়ির অভিভাবক সারাপত চৌধুরী আর মোশাররফ হাওলাদার। সেদিন সন্ধ্যায় নতুন বেহাই বাড়িতে অসুস্থ সারাপত চৌধুরীকে দেখতে এসে চা খেতে খেতে মোশাররফ হাওলাদার নিজের কথাটা তুলেছেন। সবার মনে রুহি তন্ময়ের ওপর রাগ আছে, সেসব কিছুদিনের জন্য পাশে সরিয়ে রেখে এটুকু করা উচিত। 10 কথার এক কথা, সমাজে টিকতে হলে হাঁটা মুরব্বীদের মানতেই হয় শেষমেশ। জিতে যায় প্রেমিকরা, কিছুতেই বলা যায় না। দুজন অভিভাবক তাদের ছেলেদের নিয়ে বসে আলোচনা করে খুব দ্রুত একটা রিসেপশনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। বাড়ির লোকজন সেটি নিয়ে ভীষণ ব্যস্ত। অবশ্য স্বামীর এখনো নিমরাজি এসব নিয়ে। রুহি তন্ময়ের সাথে এ যাবৎ সহজ হয়নি সে, তবে সারাফাত আর রাজনের সিদ্ধান্তেতেও আপত্তি তোলেনি। বিকেলে সুহানা গিয়ে স্বামীরের ঘরের দরজায় দাঁড়ায়। ভেতরে উকি দিতেই স্বামীর বলে, এসো ভাবি, কিছু বলবে? মিনমিনে স্বরে সুহানা বলল, আজ না জান্নাতের তানিয়া আপুর চেম্বারে যাওয়ার কথা, ও যাবে না? ওর মনে নেই? মুখ ভঙ্গি গম্ভীর স্বামীরের। বলল, নেই হয়তো। তা থাকবে কেন? গিয়ে দেখো, গড়গড় করে বলে দেবে আমি শেষ ধমকটা কখন দিয়েছি, অথচ নিজের ভুলের কথা ভুলে যায়। পই পই করে হিসেব রাখে স্বামীর চৌধুরীর দোষ। সোহানা হেসে ভেতরে ঢুকতেই কোথাও থেকে জান্নাত ছুটে এসে রুমে ঢুকল। বড় যাকে দেখেই হাঁপাতে হাঁপাতে বলল, আজ তানিয়াপুর কাছে যেতে হবে ভাবি। সেই জন্যই এলাম। আর সামির ভাইয়া শোনো, আজ জান্নাতকে নিয়ে একটু বাজারে ঢুকবো। তুমি আর বাবা অসুস্থ, তোমার ভাইয়া সময় পায় না, সায়ন ছুটি পায়নি। এই মাসে বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে, ড্রাইভারকে দিয়ে এসব হয় না ভাইয়া। লিখে দেই রাঁধুনির পণ্য নিয়ে আসে বসুন্ধরার, দোকানদার যা বুঝিয়ে দেয় আর কি। আর স্বর্ণকার পট্টিতেও তো একটু যেতে হবে। রুহির গয়নাগুলো আনবো, নিয়ে যাই জান্নাতকে। জান্নাত মুখটা অন্ধকার করে দাঁড়িয়ে আছে ঘরের এক কোণে। স্বামীর আর চোখে ওকে এক পলক দেখে সুহানাকে বলল, যাও, এমন স্বাধীনতাই তো চাইনি। আমি খোড়া মানুষ যে নিজে স্বাধীনভাবে হাঁটতে পারি না, আমি কে বাধা দেয়ার? ভেতরে ভেতরে তপ্ত শ্বাস ফেলে জান্নাত। এই লোক শোধরাবেই না কখনো। অনুমতি দিলেও দু কথা শুনিয়ে নিজের বুক
ঠান্ডা করে। এ কেমন শান্তি পুরুষ মনের! কি শান্তি পায় এই লোকটা এভাবে কথা শুনিয়ে। যে শোধরাবে না বলে পণ করেছে তাকে আর বুঝিয়ে বুঝিয়ে মুখে ফেনা তুলে লাভ কি? জান্নাত হাল ছেড়ে দিয়েছে মনে মনে, পুরোপুরি ভাবে। সোহানা জান্নাতকে রেডি হতে বলে বেরিয়ে যায় ঘর থেকে। জান্নাত এক পলক স্বামীরকে দেখে। লোকটা গোল গোল চোখে জান্নাতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। জান্নাত গিয়ে সুতি শাড়িটা পাল্টে একটা মেরুন রঙের মণিপুরি শাড়ি পরে নেয়। স্বামীর বিছানায় বসে চুপচাপ দেখতে থাকে জান্নাতের সাজগোজ। কপালে সূক্ষ্ম রেখা দৃশ্যমান হয়েছে তার। এত সাজে কেন এই মেয়ে? বাজারে কাকে দেখাবে এই সাজ? ওই স্বামীরের সামনে তো কখনো এভাবে সেজে আসতো না। শুধু সাজগোজ নয়, স্বামীরের প্রতি কোনো ধরনের আগ্রহই দেখাতো না এই মেয়ে। একটুও চেষ্টাও করতো না স্বামীরকে মুগ্ধ করার। সে তো স্বামীর নিজে নিজে মুগ্ধ হতো। সম্পর্কে এই মেয়ের কেন এত এফোর্ট ছিল, অথচ বড় বড় বাতেলা। আর সবসময় ভিকটিম কার্ড প্লে করার চেষ্টা করে। আরে তোকে জোর করেছে এই স্বামীর চৌধুরী বিয়েতে? তোর হাত পা বেঁধে কবুল বলিয়েছে? না তো। বিয়েতে মত না থাকলে পালিয়ে যেতি কোথাও। অসহায় হয়ে বিয়েতে মত দিয়ে এত নাটক কেন? অতটা কচি খুকি তো তুমি ছিলে না জান্নাতুল ফেরদাউস, যে জানতে না বিয়ের পর কি কি হতে পারে তোমার সাথে। তোমাদের গ্রামের আর 5টা মেয়ের বিবাহিত জীবন সম্পর্কে তুমি বেশ ভালোই অবগত ছিলে। ইদানিং একা একা মনে মনে জান্নাতের সাথে কথা বলার রোগ ধরেছে স্বামীর। এভাবে অনেক কথা বলে। জান্নাত সাজগোজ কিছুই করলো না। হঠাৎ কি মনে করে লিপস্টিক লাগাতে গিয়েও লাগায় না। আয়নার ভেতরে পটকা মাছের মতো ফুলে থাকা স্বামীর মুখটা দেখে মলিন হেসে একটা স্কার্ফ বের করে নেয় জান্নাত ওয়ার্ড্রপ থেকে। শাড়ির ওপর হিজাব বেঁধেছে সে। দেখতে খুবই সুন্দর আর মার্জিত লাগছে। স্বামীর জান্নাতের কাণ্ড দেখে ফেলফেল করে তাকিয়ে থাকে, তবে মুখে কিছুই বলে না। জান্নাত পার্সটা হাতে তুলে নিয়ে নিচু স্বরে আসছি বলে বেরিয়ে যায়। তানিয়া জান্নাতের চেক আপ করে মিষ্টি করে হেসে বলে, আজ একটু সুন্দর লাগছে, গায়ে রক্ত আছে মনে হচ্ছে। যেসব খাবার খেতে বলেছি খাবে 3 বেলা। আর ভালো কথা, যে কন্ট্রাসেপটিভ পিলটা সাজেস্ট করেছি ওটা খাচ্ছ তো? জান্নাত জবাবে মাথা নিচু করে দুপাশে মাথা নাড়ে। কেন? উনি অসুস্থ, প্রয়োজন নেই। অস্ফুটে স্বরে জবাব দেয় জান্নাত। তানিয়া কিছুক্ষণ চেয়ে থাকে জান্নাতের মুখের দিকে, পরপর বলে, থাকতে চাচ্ছ না ওর সাথে? জান্নাত চমকে উঠে তাকায়, জবাব দেয় না। তানিয়া মৃদু হেসে বলে, ওকে, তোমাদের পার্সোনাল বিষয়ে কথা না বলি, তবে সংসার করতে গেলে ওই কন্ট্রাসেপটিভ পিলটা ছাড়া আর কিছু নেবে না, ঠিক আছে? ওটা অনেকটা কম ক্ষতিকর, তবে ভালো হতো স্বামীর কোনো ব্যবস্থা নিলে। কিন্তু পুরুষ মানুষ এসব ব্যাপারে বড্ড অলস হয়। এরা বুঝতে চায় না কন্ট্রাসেপটিভ পিল একটা মেয়ের জন্য কতটা ক্ষতিকর। আই উইশ স্বামীর একটু রাগী হলো এসব বুঝবে। ওকে একটু খুলে বলো বিষয়টা। এসব নিয়ে তো আমি কথা বলতে পারি না, তাই না? চেনা জানা না থাকলে যে বলতাম। জান্নাত চুপচাপ শুনল তানিয়ার দাম্পত্য এবং স্বামী স্ত্রীর যৌন জীবন নিয়ে বিস্তারিত পরামর্শমূলক আলোচনা ছাড়া পেল আধা ঘন্টা পর। ওখান থেকে বেরিয়ে জান্নাত আর সুহানা সোজা চলে গেল স্বর্ণকার পট্টিতে। রুহির গহনাগুলো তখনও প্রস্তুত হয়নি। ম্যানেজার বললেন আধ ঘন্টা অপেক্ষা করতে। সুহানা তখন জান্নাতকে বলল, চলো জান্নাত, ততক্ষণে আমরা বটতলা মোড় থেকে হেঁটে আসি। ওখানে এত ভালো পাঁপড় আর ফুচকা পাওয়া যায়, খুব মজা খেতে। চলো যাই। জান্নাত কেন জানি উদ্দীপনা খুঁজে পাচ্ছে না নিজের জীবনের এই হঠাৎ আসা স্বাধীনতায়। মুখটা থেকে তার মলিনতা সরেই না। চোখের সামনে শুধু অসুস্থ মানুষটার চেহারা ভাসে, যে পছন্দ করে না জান্নাতের উড়ে বেড়ানো। জান্নাত তো এই স্বাধীনতা কখনো চায়নি, যে লোকটা অক্ষত হয়ে বিছানায় পড়ে থাকবে আর সে দুনিয়া চষে আনন্দ নেবে। জান্নাত কি চেয়েছে সেটা শুধু জান্নাত জানে। ওই লোকটা কখনো জানবে না, জানলেও বুঝতে চাইবে না। জায়ের সাথে গিয়ে পাঁপড় আর ফুচকা খেয়ে যখন জান্নাত গাড়ির কাছে এলো, তখন হঠাৎ করে পা থামল তার একটা বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে। এ ধরনের পরিস্থিতিতে জান্নাত খুব কমই পড়েছে, কারণ বাহিরের দুনিয়ার সাথে তার সাক্ষাৎ খুব কম হয়েছে শহরে এসে। রাস্তার একপাশে এক লোক অস্থায়ী দোকান বানিয়ে আম বিক্রি করছে। জান্নাত আর সুহানা যখন তার পাশ থেকে যাচ্ছিল, তখন লোকটা হঠাৎ বলে উঠল, আপা, আমি নিবেন?
ওরা মাথা নেড়ে সামনে যখন দুকদম দিল, হঠাৎ একপাশে গোল হয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটি উঠতি বয়সী ছেলের মধ্য থেকে একজন নিচু স্বরে খিক খিক করে বলে উঠল, আপাদের সঙ্গে আম আছে মামা, আপনারগুলো নেবেন না। আচমকা ফা থামল জান্নাত আর সোহানার। মুখ কেমন ফ্যাকাশে হলো এই বিশ্রী অভিজ্ঞতায়। তৎক্ষণাৎ ঘুরে তাকিয়ে দেখলো সবাই যে যার কাজে ব্যস্ত। কথাটা কোন ছেলে বলেছে সেটা বোঝার সাধ্যি নেই জান্নাত আর সোহানার। জান্নাত রক্তশূন্য মুখে তাকিয়ে রয় ফোন টিপতে থাকা ছেলেগুলোর মুখের দিকে। হঠাৎ করে স্বামীরের বলা সেদিনের রাতের কথাটা প্রতিধ্বনিত হয় তার কানে। বাইরে যাওয়ার খুব শখ না? একবার বাইরের দুনিয়ায় পা রেখে দেখো জান্নাতুল ফেরদৌস, বুঝতে পারবে কি সব থেকে তোমাকে সরিয়ে রেখে আগলে রেখেছি। বুঝতে পারবে তখন তোমার স্বামী তোমাকে কত বিশ্রী জিনিসের সংস্পর্শ থেকে বাঁচায়। অবশ্যই বুঝতে পারবে বাইরের দুনিয়াটা ঠিক কি রকম, সেটা বাইরের দুনিয়ায় পা রেখেই তুমি বুঝতে পারবে। জানালার কাজ গলিয়ে উকি দিল স্বামীর বাহিরে। আকাশে সিঁদুর রঙের মেঘ জমেছে আজ হঠাৎ করেই। দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে ধরণীতে, একটুও সময় নেবে না। জানালার কাজ ঠেলে সরিয়ে দেয় স্বামীর। তড়িৎ গতিতে বাইরের ফুরফুরে শীতল হাওয়া তক্ষুনি এসে স্বামীরকে ছুঁয়ে দিল। উগ্র মেজাজি লোকটার মেজাজটা ধপ করে পড়ে গেল প্রশান্তিতে। স্বামীরের মেজাজটা এতক্ষণ গরম ছিল কারণ জান্নাত ফিরতে দেরি করেছে। নিশ্চয়ই খুব মজা করেছে বাহিরে। রাস্তার পাশে দাঁড়িয়ে হাহা হি করতে করতে ফুচকা খাচ্ছে। ভুলেই বসে আছে স্বামীরের ঔষধ আছে সন্ধ্যার আগে। না, ঔষধটা স্বামীর একাই খেয়ে নিতে পারে, লাগবে না ওই মেয়েকে। অনেক দয়া দেখিয়েছে, উদ্ধার করেছে রোজ, লাগবে না আর কিছু। মেজাজি স্বামীর রাগ কমিয়ে অসহায় মুখ করে বসে থাকে। স্বাধীনতার মজা পুরো দমে নিচ্ছে মেয়েটা। আজ হিজাবে খুব সুন্দর লাগছিল জান্নাতকে, একেবারে স্বামীরের মনের মতো, পুতুল পুতুল। ওইসব এখন বাইরের ছেলেরা দেখছে। বুক জ্বলছে স্বামীরের। আচ্ছা, স্বামীর কি বেশি জোর জবরদস্তি করতো জান্নাতের ওপর? বেশি কষ্ট দিত? কই, জান্নাত তো বোরখা পরে না, এই নিয়ে তো স্বামীর কখনো চাপ দেয়নি ওকে। স্বামীর জান্নাতের কষ্টটা দেখছে। জান্নাত নামাজি মেয়ে, মন সাদা মেয়েটার। খুব বড় কারণ না থাকলে নিশ্চয়ই বোরকা পরত। হয়তো এখনো মানসিকভাবে তৈরি না, তাই স্বামীর এটা নিয়ে কথা শোনায়নি কখনো। স্বামীর তো শুধুমাত্র সীমারেখা টেনে দিয়েছে যাতে পর্দার গাফলতি হলেও মোটামুটিভাবে জান্নাত সেফ থাকে। এটা জোর জবরদস্তি করে আটকে রাখা না। এইসব ছাতার মাথা নিয়ে আর পর্যালোচনা করবে না স্বামীর, অনেক হয়েছে। স্বামীরের মনে হচ্ছে সে বেশি নরম হয়ে পড়েছে। না, এভাবে নরম হয়ে ভাবলে চলবে না, এত কিছু ভাবলে চলবেই না। সব কথার এক কথা, তার ভুল নেই। না না, ভুল আছে। ভুল একটাই, তার মায়ায় পড়েছে মেয়েটার। আচ্ছা, কি করে, কবে এত মায়ায় পড়ল? ভাবার চেষ্টা করছে স্বামীর। চোখ বুঝল, দৃশ্যপটে ভেসে উঠল ভেজা ভেজা স্নিগ্ধ সরল মুখটা। রোজ সকালে জানালা খুলে দিয়ে নিচু গলায় যে বলতো, শুনছেন, আপনি বলেছিলেন সকালে ঘুম থেকে তুলে দিতে, আপনি এখন উঠবেন? পরপর ভেসে উঠল কান্না কান্না ভাব ধরে থাকা মুখটা। স্বামীরের আলগোছে দেয়া ধমকে যার ঠোঁট কাঁপত। তবে কাঁদত না স্বামীরের সামনে, কাঁদত লুকিয়ে লুকিয়ে। সেই মুখটা দৃশ্যপট থেকে বিলীন হতেই ভেসে উঠল স্বামীরের সব কাজ গুছিয়ে দেয়া ঘরমাক্ত মুখটা। হ্যাঁ, এসব দেখে দেখেই তো মায়ায় পড়েছে স্বামীর। বাড়ির গাড়ি এসে থেমেছে। স্বামী দেখতে পেয়ে জানালা টেনে দিয়ে ক্রাচে ভর করে নিচে নামে। সে দেখবে মহারানী 5 ঘন্টা সময় ব্যয় করে ঠিক কি কি বাজার করেছে। ড্রাইভার গাড়ি থেকে মালামাল নামিয়ে নিয়ে গিয়ে কিচেনে রাখলো। স্বামী নিচে নেমেই শুরুতেই দেখলো জান্নাতের ফ্যাকাশে মুখটা। দেরি হবার জবাবদিহিতা চাইতে গিয়েও চাইল না। ঘুরে তাকালো সুহানার দিকে, গম্ভীর স্বরে জানতে চাইল। জান্নাত মাথা নিচু করে নেয়। সুহানা পরপর 2 বার ফাঁকা ঢোক গেলে লুকায় না কিছুই, গড়গড় করে বলে দেয় আজ কি হয়েছিল। ছেলেগুলো ওই বিশ্রী মন্তব্য করার পর জান্নাত সামনে এগোতে পারেনি। ঘুরে ছেলেগুলোকে কিছুক্ষণ দেখেছে। চরম অসভ্য আর কিশোর গ্যাংয়ের অভদ্র ছেলেগুলো আড়ে আড়ে তাকিয়ে মজা নিচ্ছিল। কেন জানি তখন জান্নাতের খুব রাগ চাপল। এরা সবাই বুঝদার ছেলে, কি করে পারে নারীর এমন বিষয় নিয়ে এভাবে বিশ্রী মন্তব্য করতে? মায়ের বুকে দুধ খেয়েই তো এরা বড় হয়েছে। এরা ভুলে গিয়েছে। সুহানাও রেগে মেগে জান্নাতের পাশে গিয়ে দাঁড়ায়। সুহানাই শুরুতেই বলে,
দিয়ে বলেছে এই কথা? ছেলেগুলো এমন ভাব করছিল যেন তারা আকাশ থেকে পড়েছে, কিছুই বোঝে না। জান্নাতের বুক ধুকপুক করছিল, তবুও যা তার পাশে আছে দেখে বুকে সাহস বেশ সঞ্চার করে বলে উঠল,